স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অবশেষে 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যত্যয় হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দুপুর থেকে মহাখালীতে করা হয় সড়ক ও রেলপথ অবরোধ। দেখা দেয় ট্রেনের শিডিউল বিপর্যয়ে তীব্র ভোগান্তিতে পড়ে জনসাধারণ। শিক্ষার্থীদের টানা 6ষ্ঠ দিনের আন্দোলনের মাথায় সোমবার রাতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি। আশ্বাস দেন দাবি দেওয়া পূরণের। পরে অনশন ভেঙে 7 দিনের জন্য আন্দোলন স্থগিত করেন তিতুমিরের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে হুঁশিয়ারি দেন নতুন কর্মসূচির। এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা 6 দিন শাটডাউন কর্মসূচিতে থাকেন শিক্ষার্থীরা। আর 5ম দিনের মতো অবরোধ করা হয় কলেজের সামনের সড়ক। অবরোধের কারণে মহাখালীর আমতলী থেকে গুলশান লিংক রোড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা। আসলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক। সেই সকাল থেকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় সোমবার বিকেল থেকে ঢাকার কমলাপুর থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টিকিট রিটার্ন দিতে বলতেছে, এখন তো হচ্ছে ডেট এক্সপায়ার, মানে সময় এক্সপায়ার হয়ে গেছে। আমরা তো এখন অনলাইনে টিকিট রিটার্ন দিতেও পারতেছি না। এই 2-3 ঘন্টা জার্নি এভাবে বসে থাকা আমাদের জন্য অনেক বিরক্তিকর একটা ব্যাপার। পরে রাতে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিলে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না, সতর্ক থাকতে হবে যুদ্ধ পরিস্থিতির মতো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় এমনই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং অপতথ্য ছড়াচ্ছে। দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি একটি কমান্ড সেন্টার স্থাপনের মাধ্যমে পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্ব আরোপ করেন। সরকার বিরোধী লিফলেট বিতরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। সোমবার এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসব লিফলেটে সরকারকে অস্থিতিশীল করার উপাদান রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও বলেন, সরকার কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ কেউ মিথ্যা প্রচারণা করছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যে 23টি অভিযোগ করেছে সেই ব্যাপারে সরকার তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে 22টি ঘটনার সাথে সাম্প্রদায়িক কোনো বিষয়ের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ভুয়া তথ্যের মাধ্যমে গুজব ছড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আন্তর্জাতিকভাবে অবরোধের প্রেক্ষাপট তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন শফিকুল আলম। তারা দেখাতে চায় যে বাংলাদেশে প্রচুর মাইনরিটি কিলিং হচ্ছে এবং আমাদের গভর্নমেন্ট এই বিষয়ে কিছুই করছে না। ফেক নিউজের মাধ্যমে আমাদেরকে যদি প্রমাণ করে যে হ্যাঁ বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে এমনও হতে পারে যে এরাই আবার পার্লামেন্টে মোশন নিবে যে বাংলাদেশের এগেইনস্টে স্যাংশন আনো। ঢাকায় তারা 70টা জায়গায় লিফলেট বিতরণ করবেন। আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হচ্ছে, আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা গ্রহণযোগ্য হবে না। সংস্কারের কথা বলে গণতন্ত্রের পথ আটকে রাখলে মানুষ স্বাভাবিকভাবে নেবে না। সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। পরে তিনি জানান, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে যেন জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন
দূর হয়। সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করারও আহ্বান জানান রিজভী। বলেন, বিরুদ্ধাচরণ নয়, আরও দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করছে বিএনপি। এ সময় যে কোনো আন্দোলন দমাতে পুলিশের শটগান ব্যবহার বন্ধের আহ্বান জানান বিএনপির এই নেতা। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া আর কোনো স্বৈরাচার যেন দেশের ক্ষমতায় আসতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সকালে ফেনীর পরশুরামের বল্লার মুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ছাত্র আন্দোলনে নিহত ইশতিয়াক শ্রাবণের কবর জিয়ারত করে একথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল, সম্পদ বিদেশে পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে 24-এ ছাত্র জনতা প্রাণ দেয়নি। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজের সচেতন মানুষদেরকে এই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আমাদের সন্তানেরা জীবন দিল, এরকম যন্ত্রণা যেন আর কোনো শাসকের দ্বারা বাংলাদেশে ফিরে না আসে। বাংলাদেশকে কেউ যেন চুষে মুষে খেয়ে শেষ না, এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। বাংলাদেশের রাজনীতিতে পুরনো দুর্বৃত্তদের আর ফিরে আসতে দেয়া যাবে না। তারা ফিরে আসলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাতে রাজধানীর বনানী মাঠে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। নূর বলেন, গত 16 বছর একপাক্ষিক ন্যারেটিভ তৈরি করেছে আওয়ামী লীগ, যার খেসারত দিতে হয়েছে জুলাই বিপ্লবে। তাই দলটির পতন থেকে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোকেও শিক্ষা নিতে হবে। জুলাই বিপ্লবে আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের আত্মত্যাগকে সম্মান জানানো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে আগামীর কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ফ্যাসিস্টের পতন হয়েছে, স্বৈর শাসক পালিয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে যেভাবে স্বৈর শাসকদের পতন হয়, একই পতন এখানেও হয়েছে। রাজধানীতে হাত পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয় স্কুল পড়ুয়া এক কিশোরীকে। পরে মহাখালী থেকে রিকশায় করে লাশ ফেলে দেওয়া হয় হাতিরঝিলে। এই ঘটনায় রবিন ও রাব্বি নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংস্থাটি বলছে, রবিনের নেতৃত্বে কিশোরীকে ধর্ষণের সত্যতা মিলেছে। গত 16 জানুয়ারি দক্ষিণখান এলাকা থেকে নিখোঁজ হন স্কুল পড়ুয়া এক কিশোরী। ঘটনার 17 দিন পর হাতিরঝিলে মিলে তার মরদেহ। 27 জানুয়ারি পরিবারের করা একটি অপহরণ মামলা তদন্ত করতে গিয়ে মরদেহের সন্ধান পায় পুলিশ। সংস্থাটি জানায়, কৌশলে মেয়েটিকে দক্ষিণখান থেকে মহাখালীর বাসায় নিয়ে 5 জন মিলে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় রবি ও রাব্বি নামে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতের ফোন কলের সূত্র ধরেই বেরিয়ে আসে কিশোরীকে হত্যার রহস্য। মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে ভিকটিমকে, এবং তাকে আলবির বাসায় তাকে নিয়ে আসার পর তারা এখানে তাকে রেপ করে এবং মুখে কাপড় গুঁজে, এবং এর ফলে সে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। গ্রেপ্তার রবিন ছিল ধর্ষণের মাস্টার মাইন্ড। তার নেতৃত্বে আরও কয়েকজন কিশোরীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে আসামিরা জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। এদিকে তুরাগ এলাকায় ফারদিন হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংস্থাটির দাবি, কথা কাটাকাটির জেরেই 29 জানুয়ারি ফারদিনকে হত্যা করে রিয়াজ। তাদের মাঝে কিছু দেনা পাওনার বিষয় ছিল, তো এই কথা কাটাকাটি থেকে তাদের মাঝে একটা তীব্র মনোমালিন্য তৈরি হয়, এবং পরদিন তাকে ডেকে নিয়ে আসে এবং সে তাকে আঘাত করে ছুরি দিয়ে। এসব ঘটনার আড়ালে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এবছর শুরু থেকেই জমে উঠেছে অমর একুশে বইমেলা। সোমবার মেলা প্রাঙ্গণ জুড়ে ছিল পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিকেল গড়াতেই বইয়ের টানে মেলার পানে ছুটে গেছেন নানা বয়সী বইপ্রেমীরা। পাঠক ও দর্শনার্থীদের আনাগোনায় আনন্দিত লেখকেরাও। সরস্বতী পূজার ছুটির দিনে বিকেল গড়াতেই জনসমাগমে পূর্ণ বাঙালির প্রাণের উৎস বইমেলার ফটক। পাঠক, প্রকাশক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ।
দর্শনার্থীদের মাঝে নেই বয়সের ভেদ, প্রিয় কথাকারের বই কেনা কিংবা প্রিয় মুহূর্তের ছবি তোলা, সবার কণ্ঠেই উৎসবের আমেজ। মার সাথে এসেছি, দিদার সাথে এসেছি, এবিসিডি বই কিনেছি, কালার বুক কিনে এনেছি। প্রতিবারই আসি, এবারও বরাবর এসেছি, আজকে ফ্যামিলি নিয়ে এসেছি, খুব ভালো লাগলো। আমার খুবই ভালো লাগছে, আমার মায়ের সাথে এসেছি, খুবই ভালো লাগছে। বই কিনবো, আসলে এটা তো আমাদের ঐতিহ্যবাহী বইমেলা, তো এখানে আসলে অনেক রকমের বই পাওয়া যায়। বইমেলার তৃতীয় দিনে আজ এসেছি, ভালো লাগছে, আজও ভালো লাগছে। প্রথম দিন এসেছিলাম, সেদিনও ভালো লেগেছিল। সন্ধ্যা নামতেই জ্বলে ওঠে পিলসুজে বাতি, রঙিন আলোয় বর্ণিল হয়ে ওঠে বইয়ের পসরা বসানো স্টলগুলো। এই মুহূর্তে বইমেলা আমার যেটা মনে হচ্ছে যে সময়কে ধারণ করে তরুণরা বেশি জাগরিত হচ্ছে, এবং তরুণদের এই জাগরণ, আমার প্রত্যাশা বা আমার জাগরণটা ভবিষ্যৎকেও প্রভাবিত করবে। প্রচুর দর্শনার্থী আছে, পাঠকও আছে, কিন্তু আসলে প্রথম দিকে তো একটু সবাই একটু দেখতে আসে, ঘুরতে আসে, আরও মানে লোক সমাগম যথেষ্ট, ক্রেতা হয়তো আরও বাড়বে। রমরমা বইমেলা দেখে আনন্দিত লেখকেরাও জানালেন, সমকালীন রাজনৈতিক গল্প নিয়ে আসছে অনেক বই। বসন্তের আগমনী গান আর নতুন বইয়ের ঘ্রাণ দুটোই দর্শনার্থীদের আকৃষ্ট করছে অমর একুশে বইমেলায়। বইমেলা প্রাঙ্গণ জুড়ে দর্শনার্থীদের এই ভিড় প্রমাণ করছে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি এক অকৃত্রিম ভালোবাসা। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। গোপালগঞ্জ মেডিকেল কলেজের সুযোগ পেয়েছেন খুলনার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামের মেধাবী ছাত্র রেজওয়ান আহমেদ। তার ভর্তি কার্যক্রম ও বইপত্র ক্রয়ের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির অধীনে রেজওয়ানকে এই সহায়তা দেওয়া হয়। এর মধ্য দিয়ে রেজওয়ানের মেডিকেলে পড়ার দায়িত্ব নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, সদস্য ডাক্তার KM বাবর এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অমল চন্দ্র পাল সহ আরও অনেক নেতাকর্মী। সম্প্রতি নারায়ণগঞ্জে বাংলার তাজমহলে অনুষ্ঠিত হয়েছে ট্রাস্ট ইনফিনিটি ফার্মস বাংলাদেশ আয়োজিত স্বাদ ও সেভরি ব্র্যান্ডের বার্ষিক বিক্রয় সম্মেলন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিটন আকন্দ, চেয়ারম্যান মহসিনা আক্তার লুবনা, সহকারী মহাব্যবস্থাপক সুমন চন্দ্র হালদার ও HR ম্যানেজার মাকসুদ আহমেদ সজীব সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিক্রয় প্রতিনিধিদের মধ্যে ক্রেস্ট সার্টিফিকেট ও উপহার বিতরণ করা হয়। বাংলাদেশ সহ বেশ কিছু দেশে সম্প্রতি কার্যক্রম স্থগিতের পর এবার মার্কিন উন্নয়ন সংস্থা US এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID বন্ধের পায়তারা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার SpaceX-এর এক আলোচনায় মার্কিন ধনকুবের এবং ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মদক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক জানান, USAID পুরোপুরি বন্ধে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দাতা সংস্থাটি বন্ধে তিনি কাজ করছেন বলেও জানান। যুক্তরাষ্ট্রের সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার USAID-এর কর্মকর্তা কর্মচারীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়। মার্কিন গণমাধ্যম জানাচ্ছে, এদিন ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির কার্যালয় বন্ধ ছিল। থেকে পণ্য আমদানিতে 1 মাসের জন্য শুল্ক স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্পের সাথে ফোন আলাপের পর একথা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। প্রায় 5 মিনিট ব্যাপী ফোন আলাপে ট্রাম্পের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। অবৈধ অভিবাসন রোধে যুক্তরাষ্ট্রের সাথে সীমান্তে 10,000 ন্যাশনাল গার্ড মোতায়েন করতে রাজি হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট, যে কারণে শুল্ক ইস্যুতে সুর নরম করেছেন ট্রাম্প। এর আগে রবিবার কানাডা, মেক্সিকো এবং চীনের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এরপর সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার বাজারগুলোতে বড় পতন হয়। ভক্সওয়াগন, জেনারেল মোটরস, ফোর্ড, টেসলার মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে পতন হয়েছে। কোচ পিটার বাটলারের সাথে বিরোধ ইস্যুতে জাতীয় দলের নারী ফুটবল দলের সাথে এবার বৈঠক করলেন বিকেএসপির মহাপরিচালক। ঋতুপর্ণা চাকমা সহ বেশ কিছু ফুটবলার বিকেএসপির বর্তমান ও সাবেক শিক্ষার্থী। তাদের উদ্দেশ্যে শৃঙ্খলার বার্তা দিয়েছেন বিকেএসপির মহাপরিচালক। এছাড়া ক্যাম্পে থাকা বিদ্রোহী 18 ফুটবলারের সাথেও বৈঠক করেন তিনি। এদিকে পিটার বাটলার ইস্যুতে রবিবারও ফুটবলারদের সাক্ষ্য নিয়েছে বাফুফের বিশেষ কমিটি।
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। হেড কোচ পিটার বাটলারকে কেন্দ্র করে সাফজয়ী নারী ফুটবল দলের 18 সদস্যের ক্যাম্প বর্জনের হুমকির পর সামনে এসেছে এমন কথা। শুধু বাফুফে কর্তাই নন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমর্থকরা এমনটাই বলছেন। বাংলাদেশের বৃহত্তম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম ফুটবল ফেডারেশনে আসেন সেই বার্তা নিয়ে। বাটলারের অধীনে অনুশীলন না করতে চাওয়া 18 ফুটবলারের মধ্যে 3 জন রয়েছেন বিকেএসপির বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীও রয়েছেন কয়েকজন। বাফুফে ভবনে কয়েক ঘন্টা অবস্থানকালে বিকেএসপির শিক্ষার্থী সহ বিদ্রোহী 18 ফুটবলারের সাথেও কথা বলেন তিনি। ঋতুপর্ণা সহ অনেক আছে যারা এক্স প্লেয়ার, জাস্ট রিসেন্টলি এরা বের হয়ে আসলো, তখন ওইখান থেকেই ফিল করা আমি সবার গার্জিয়ান। তখনই আমি ভাবলাম যে এদের কি অবস্থা, ওদের সাথে একটু কথা বলা দরকার। যে সামনে যে ইউএইতে আমাদের টিমটা যাবে এই মাসেই, এবং সেখানে গিয়েও যে ভালো রেজাল্ট করতে হবে এই জন্য কিন্তু 100% প্রত্যেকটা প্লেয়ার চাচ্ছে। বিকেএসপি শিক্ষার্থীরাও রয়েছেন নারী ফুটবল দলে, তাই বাফুফের অনুরোধেই ফুটবলারদের সাথে আলোচনায় আসা কিনা এমন প্রশ্নের জবাবে বিকেএসপি মহাপরিচালক জানান, কারো মতামতকে প্রভাবিত করতে নয়, বরং সহজ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। আমি ওদের বিষয়গুলি জানলাম, সব শুনলাম যে কি কি বিষয় আছে, এবং ওদেরকে যেভাবে গাইড করার আমি করে দিয়েছি। আমি তাদের গার্জিয়ান, ফুটবল ফেডারেশন নতুনভাবে সবকিছু ওনারা দেখছেন কিভাবে এই করতে হবে, ওইভাবে আমি আমার মতো করে তাদেরকে গাইড করে গেছি। পরামর্শ যা ডিসিশন গিভার, এটা তো ফুটবল ফেডারেশন থেকে ওনারাই সবকিছু করবেন। এদিকে সিনিয়র ফুটবলারদের প্রশিক্ষণ বর্জনের ঘটনার মাঝেই চলছে পিটার বাটলারের ক্যাম্প। বিদ্রোহীদের বাইরে বাকিদের নিয়ে চলছে অনুশীলন। রবিবার বাটলারের অধীনে অনুশীলন করেছেন 21 ফুটবলার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।